স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিএনপি জামাতের লোকদের আওয়ামী লীগে আনা হচ্ছে, এমনটা বলছেন প্রধানমন্ত্রী। এসব নিয়ে আজকের আলোচনা স্বচ্ছতার সন্ধান। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। আফজাল হোসেন, আমরা প্রথমেই জানতে চাই যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুলশানে আমরা দেখেছি যে অভিযান চালানো হয়েছে, গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতেই চালানো হয়েছে। বলা হচ্ছে যে এই ধরনের অভিযানগুলি আসলে চালানোর ক্ষেত্রে কি ধরনের সতর্কতা রাখা হলে রাজনৈতিক দলের যে একটা নিজস্ব ভাবমূর্তি আছে বা সেই বিষয়গুলি রক্ষা করা সম্ভব? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতেই কিন্তু আমাদের সকলের রাজনৈতিক পরিচয়টা দিয়েছেন। আমার পরিচয় দিয়েছেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী। ঠিক আছে, তো গুলশানের খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয়, সেই রাজনৈতিক কার্যালয়ে সেখানে গিয়েছে পুলিশ। আবার পুলিশ সেখানে তাদের কাগজে লিখে দিয়েছে সেখানে কিছু পাওয়া যায়নি, তাই না, অথবা শূন্য। তো সেই যে কাজটি করেছে সেটা কিন্তু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। এর সাথে তো রাজনীতির কোনো সংস্রব আসতে বলে আমি মনে করি না। আর পুলিশ তো সেখানে হয়তো কোনো বিশেষ কোনো একটি অভিযোগের প্রেক্ষিতে গিয়েছে এবং সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়েছে, আইনানুগভাবে গিয়েছে, এবং সেখানে তো সেই অফিসে গিয়ে অফিসটি তালা মেরে দেওয়া হয়নি। আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যে গবেষণা কার্যালয় CRI, সেটা কিন্তু 2002 সালে এই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দীর্ঘদিনের জন্য তালা মেরে বন্ধ করে দিয়েছিল। আমাদের অনেক ডকুমেন্ট তারা নষ্ট করে দিয়েছিল, আমাদের অনেক যেখানে ল্যাপটপ কম্পিউটার তারা সেখানে নষ্ট করে দিয়েছিল। এই ঘটনাগুলো ঘটে। অথবা আমাদের 23 বঙ্গবন্ধু এভিনিউ, সেই কাহিনী তো আপনি সকলেই জানেন যে সেখানে সেই অফিসের সামনে কিভাবে বারবার আমাদের অফিসের ভিতরে হামলা করা হয়েছে, এবং আমাদের অফিসের সামনে সেখানে আমাদের যে মতিয়াপা, আমাদের তোফায়েল আহমেদ অথবা নাসিম সাহেব, তাদেরকে কিভাবে বেধড়ক মারধর করা হয়েছে, ওই কয়েক গজের মধ্যে তাদেরকে কনফাইন করে রাখা হয়েছিল তার কাটার মধ্যে, এবং সেখানেও তাদেরকে থাকতে দেওয়া হয়নি। আর সবচাইতে আমাদের অফিসের উপরে চূড়ান্ত আঘাত এসেছিল 21শে আগস্টে গ্রেনেড হামলা করে, এবং সেই গ্রেনেড হামলায় প্রায় মানে আমাদের যে তাকে মারার জন্য চেষ্টা করা হয়েছিল সেটা হলো আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং সেদিন আইবি রহমান সহ 24 জন মানুষের জীবনদান এবং তারপরে এই সে রক্তাক্ত কাহিনী আমরা সকলেই জানি। সুতরাং একটি অফিসে আইন প্রয়োগকারী সংস্থা গিয়েছে, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এরকম আইন প্রয়োগকারী সংস্থা যাবে এটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু যদি যাওয়ার প্রয়োজন হয়, যদি আইনানুগভাবে সেখানে যায়, সেটা তো আমি বারণ করতে পারবো না অথবা বিরোধিতা করতে পারবো না, তাই না? তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইটা নিয়ে এত মানে একেবারে সমস্ত কিছু গেল সব শেষ হয়ে গেল, বিষয়টি এমন না। আমরা মনে করি ভাই, অবশ্যই যেহেতু আপনাদের উপরে আঘাত সবচেয়ে বেশি এসেছে বিভিন্ন সময়, যেটি আপনি বলছিলেন, ফলে এটার আমরা মনে করি যে কোনো জায়গায় তল্লাশি করতে অবশ্যই পুলিশের কাছে যদি কোনো তথ্য থাকে, এখন আমাদের এখানে এসেও তল্লাশি করতে পারে যে আমরা 4 জন কি নিয়ে আলোচনা করছি, আমাদের কাছে অন্য কোনো তথ্য আছে কিনা, গোপন কিছু মিশন আছে কিনা, সেটা তারা করতেই পারে, সেই ব্যাপারে বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু বিষয়টা হলো যে এটার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যাওয়া হয়, তাহলে আজকে আওয়ামী লীগের অফিসে যাওয়া হচ্ছে, কালকে বিএনপির অফিসে যাওয়া হচ্ছে, পরশুদিন হয়তো সিপিবির অফিসে যাওয়া হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে যে ধরেন প্রত্যেকটা দলেরই তো একটা কাঠামো আছে, সেখানে একজন দপ্তর সম্পাদক আছেন অথবা ওই কার্যালয়ের কেউ নিশ্চয়ই দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদেরকে এইগুলিতে সম্পৃক্ত করা গেলে পরে আরো ভালো হতো কিনা। আমি কিন্তু তল্লাশির বিপক্ষে বলছি না, আমি বলছি যে প্রক্রিয়াটা কিরকম হলে ভবিষ্যতে আরো ভালো যেতে পারতো। কারণ আপনারা যেটা বলছেন যে এর আগে বিএনপি ক্ষমতায় যখন ছিল তখন যেই প্রক্রিয়ায় তল্লাশি করা হয়েছে এখনকারটা তার চেয়ে অনেক ভালো, সেটা আমাদের জন্য ভালো যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভালোর দিকে যাচ্ছি, আমরা আরো ভালোর অনুসন্ধান করছি। না, ঠিক আছে, আমরা কিন্তু কনসার্ন এই বিষয়ে। আমার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু আজকে এই বিষয় নিয়ে
অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন, তিনি পুলিশের সর্বোচ্চ কর্তা ব্যক্তিকে ফোন করেছেন, ফোন করে তিনি জেনেছেন এবং সব কিছু বুঝেছেন এবং তিনিও বলেছেন যে এটা তো অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেই রকম কোনো ঘটনা এখানে নাই। এখানে আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের নিজস্ব এখতিয়ারের মধ্যে থেকেই আইনানুগভাবেই যা করেছে সেটা তাদের ব্যাপার। আর এখানে যদি কোনো বাড়াবাড়ি অথবা অন্য কোনো বিষয় থাকে সেটা আলোচনা হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় সেই রকম কোনো বিষয় এখানে হয় না এবং সেখানে কোনো ওই রকম যদি কিছু হতো তাহলে নিশ্চয়ই রুহুল কুদ্দুস রিজভী সাহেব নিশ্চয়ই উনি এতক্ষণে আমাদের অনেক কিছুই বলতে পারতেন। ওনার মুখ দিয়ে যখন কিছুই এরকম পুলিশ তাদের সাথে খারাপ ব্যবহার করছে অথবা অন্য কিছু বলেছে এরকম কিছু আসে নাই, তাতে আমি মনে করি যে এটা নিছক একটা মানে হয়তো কারো কোনো ইনফরমেশন ছিল, গোয়েন্দা সংস্থার কোনো ইনফরমেশন ছিল, হ্যাঁ ইনফরমেশন থাকতেই পারে। এবং পুলিশ তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে এইরকম তল্লাশি করে, জঙ্গি ধরার জন্য কাজ করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে সারা রাত তো একটা বাড়ি কনফাইন করে রেখেছে, সকালবেলা গিয়ে দেখলো বাড়ির মধ্যে ওরকম কোনো জঙ্গি নাই। ঘটনা তো ঘটছে এরকম, তাই না? আবার অনেক জায়গায় গিয়ে কিন্তু তারা যেটাকে বিএনপি অথবা অন্যরা নাটক বলার চেষ্টা করছে সেই নাটকের কিন্তু বলিদান হচ্ছে আমার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা, তখন কিন্তু তাদের মুখে কুলুপ আমরা দেখি। সুতরাং মানে একেবারে যে কোনো ঘটনায় আমাদের প্রশাসন অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে একদম তুড়ে মেরে উড়িয়ে দেওয়া অথবা তাদের কোনো চিন্তা চেতনা অথবা তাদের যে কোনো অ্যাকশনকে একেবারে আমাদেরকে নালান ভয়েড করে দেওয়া, এটাও আমি মনে করি যে ঠিক না। তবে রাজনৈতিকভাবে কেউ যদি হয়রানির শিকার না হয় তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার অতীতের যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত সজাগ এবং তারা যাতে কোনো অহেতুক কোনো রাজনৈতিক কার্যালয় অথবা রাজনৈতিক ব্যক্তি হয়রানির শিকার না হয় তার জন্য কিন্তু এই সরকারের চেয়ে যত্নবান অতীতের কোনো সরকার ছিল না। মোশাররফ হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে তল্লাশিটা কিভাবে দেখছেন এবং এই তল্লাশির সঙ্গে কোনো হয়রানির কোনো সংযোগ ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি দেখেছেন যে আজকে আপনারা যেভাবে উদ্বিগ্ন, মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী আজকে জানতে পেরেছে যে বিএনপি তো একটি উদ্বিগ্ন আছেই, সাথে সাথে যারা বাংলাদেশের রাজনীতির বোদ্ধা তারাও কিন্তু এটা নিয়ে একটি সংশয় প্রকাশ করেছে। কারণ আপনি দেখেছেন যে একটি দেশ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের একটি বৃহত্তর দলের উনি প্রধান নন, উনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেত্রী। আজকে তার অফিস তল্লাশি হবে এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকার কথা না, কিন্তু যেখানে এই সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পুলিশের আইজি মহোদয় সবসময় বলে যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, আজকে সন্ত্রাস বলেন, আজকে জঙ্গিবাদ বলেন, সবকিছু বলেন যে আমাদের সকল কিছু আমাদের নেটওয়ার্কের মধ্যে আছে। এত সবকিছু যখন তাদের নেটওয়ার্কের মধ্যে আছে, সেখানে বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের কার্যালয়, এটা কিন্তু পার্টির কার্যালয় না, চেয়ারপারসন নিজে যে কার্যালয়ে বসেন, যেখানে বসে উনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, সেখানে পুলিশ একেবারে সকালবেলা কাউকে কিছু না জানিয়ে, যেটা আপনি আপনার উপস্থাপনা বলেছেন যে কাউকে না জানিয়ে তালা ভেঙে সেখানে ঢুকেছে, সেখানে এটা আমরা যেটা মনে করি এটা রাজনৈতিক একটি চরম আওয়ামী লীগের একটা দেউলিয়ত্ব। কারণ এটা বিএনপি নেতাকর্মীদেরকে একটি ভয়ের মধ্যে রাখার জন্য এই কাজটি তারা করেছে, যাতে দেশনেত্রী এবং খালেদা জিয়ার মনোবল ভেঙে দেওয়ার জন্য। কিন্তু খালেদা জি এই ধরনের পরিস্থিতি বহুবার মোকাবেলা করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যেটা দেখেছি, আমার কাছে পুলিশের রিপোর্টটা আমার কাছে আছে, এখানে আপনার এটা যদি দেখবেন এখানে হাস্যকর একটি ব্যাপার যে এটা তো বেগম খালেদা জিয়া তো সাধারণ একজন মানুষ না, সেখানে বলেছে তাদের কাছে প্রতীয়মান হয়েছে গোয়েন্দাদের কাছে যে এই অফিসের মধ্যে সরকার বিরোধী কিছু স্টিকার এবং আপনার পোস্টার থাকতে পারে এবং সেইটা ওখানে বাইরে থেকে ঢুকানো হয়েছে। সুতরাং এখানে নাশকতার কোনো কাজ, এটা কিন্তু তারাও বলেছে। সুতরাং এই কাজটি কিন্তু যখন ওখানে কর্মকর্তারা থাকেন অথবা বিএনপির নেতৃবৃন্দ থাকেন তাদেরকে জানিয়েও কিন্তু পুলিশ করতে পারতেন, কিন্তু সেই কাজটি কিন্তু তারা করেনি। বরং আমরা দেখেছি তালা ভেঙে কর্মচারীদেরকে একটা রুমে নিয়ে আটকিয়ে রেখে তারা করেছে। আবার যখন আমাদের নেতৃবৃন্দ ওখানে গিয়েছে তখন তারা কিন্তু আবার পুলিশে বলে এসেছে, যে লিখিত দিয়ে আসছে যে এখানে তল্লাশি গেলে কোন মালামালের বিবরণ কোনো কিছু পাওয়া যায় নাই, প্রাপ্তি শূন্য। তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে
বিএনপিকে একটি হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে কিন্তু এই কাজটি করেছে। এটা নিশ্চয়ই রাজনীতির জন্য একটি সুখ খবর না, যার জন্য আমাদের মহাসচিব বলেছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে রাজনৈতিক ন্যূনতম যে শিষ্টাচার সেটাও কেন যেন আজকে ভুলে যেতে বসেছে শাসক গোষ্ঠী। তা আমার মনে হয় যে এই যে কাজটি তারা করেছে এটা একেবারে সম্পূর্ণভাবে যে বিএনপিকে খাটো করার জন্য তারা করেছে। কারণ তাদের যদি আমরা গভর্নমেন্টের ইনফরমেশন অনুসারে যদি সকল তথ্য নাকি তাদের কাছে, তাহলে এই সামান্য তথ্যটা তাদের কাছে নাই, সুতরাং দেশ তারা কিভাবে পরিচালনা করছে এটা নিয়েও কিন্তু আমাদের মাঝে আজকে প্রশ্ন রয়ে গেছে। এবং আপনি দেখবেন যে আজকে সারা বাংলাদেশ ব্যাপী এটা নিয়ে বিক্ষোভ হয়েছে এবং বাংলাদেশের বিদগ্ধজনেরা, রাজনীতিবিদরাও এটা নিয়ে কিন্তু খুবই নেতিবাচক কথাবার্তা বলেছেন। তা আমার মনে হয় সরকার যারা পরিচালনা করেন তাদের আরো সচেতন হওয়া উচিত, আরো স্বচ্ছতার ভিত্তিতে কাজ করা উচিত। প্রতিহিংসা পরানো হয়ে এভাবে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে যে তল্লাশি করেছে এটা আমার মনে হয় কোনোভাবে এটি রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে না, বরং এটি রাজনৈতিকভাবে বিরোধী দলকে এবং রাজনীতির, যে আমরা বারবার বলছি যে আমাদের কিন্তু স্পেস দিচ্ছে না। আপনি লক্ষ্য করবেন এই ঘটনায় আজকে সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিবাদ দেওয়া হয়েছে। সেখানে আপনি অনেক জায়গায় আজকে যদি আপনার মিডিয়া আমরা দেখেছি যে অনেক জায়গায় পুলিশ গ্রেফতার করেছে, বাধা দিয়েছে, মিছিল করতে দেয় না, নেতৃবৃন্দকে মারা হয়েছে। এটা তো নর্মাল একটা প্রতিবাদ ছিল। এখানে তো এমনও না যে সরকার উৎখাতের একটি কর্মসূচি, অথবা এমনও না যে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা হবে যে কারণ এই সরকারের আমলে আপনি জানেন যে একটি মিছিল মিটিং করতে হলে পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হয়। তো সেখানে আমরা তো পরিস্থিতি বুঝেই আমরা আমাদের কর্মসূচিগুলি পালন করি। সেখানে তারাও আজকে আপনি দেখেন বাংলাদেশে অনেক জায়গায় আজকে পুলিশ হামলা করেছে, মিছিল করতে দেয় নাই, গ্রেফতার পর্যন্ত করেছে। সুতরাং রাজনীতির কোনো সহনশীলতা এই সরকারের মধ্যে নেই। মোশাররফ ভাই, আপনার কাছে ফিরে আসবো। রহিন হোসেন প্রিন্স, এই প্রসঙ্গটি জানতে চাই যে এইটি আসলে কি ধরনের বার্তা দেয় সকালবেলা যখন একটা রাজনৈতিক দলের কার্যালয়ে অথবা তার চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশি চালানো হয়? এমনি আপনারা রাজনীতি করেন, এই বিষয়গুলি এরকম হওয়া উচিত নাকি পুলিশের আরেকটু অন্যভাবে এই বিষয়টা, মানে অভিযোগ থাকলে পরে অবশ্যই তারা তদন্ত করতে পারে, তল্লাশি করতে পারে, কিন্তু সেটা প্রক্রিয়াটা নিয়েই আমাদের আসলে মনে হয়েছে যে এটি ঠিক আছে কিনা বা আরো অন্যভাবে করার সুযোগ আছে? না, ঠিকই আপনি উপস্থাপনাতে যে কথাটা বলেছেন সেটা আমারও মনে হয়। প্রথমত এটা পরিষ্কার যে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে পারে, তো তারও তো একটা প্রক্রিয়া আছে, এটা একটা। আর একটা হচ্ছে অভিযোগটা কোন ধরনের সেটার উপর অনেক কিছু নির্ভর করে এবং কোথায় যাচ্ছি সেটাগুলো নির্ভর করে। এগুলো কিন্তু কতগুলো নর্মস, এটা আইনি বলেন, কতগুলো সংস্কৃতি বলেন, এগুলোর মধ্যে আছে আর কি। তা এই জায়গাটায় যেটা আমার কাছে মনে হলো যে এই জায়গাটা মানে সঠিক হয়েছে এটা কেউ মনে করে না। বরঞ্চ আপনি যেটা বললেন যে বার্তাটা এটা চলে আসলো সেটা হচ্ছে কি, যেই আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, হয়তো বা না। কারণ আমি পরে দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদের কাছে পত্রিকায় যেটা এসেছে যে তিনি জানতে চেয়েছেন, কিন্তু এটা পরে জানতে চাইলেন কি করে, এটা কিন্তু পরে আর প্রধান থাকে না, কিন্তু বার্তাটা একটা নেগেটিভ বার্তা যায় যে এটাকে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। তার পেছনে তো ঘটনার পরম্পরা থাকে, পূর্বের কতগুলো ঘটনাবলী আছে এবং সেটা তো অস্বীকার করার জো নেই যে এখন খালি ক্ষমতাসীনরা, আগেও যারা ক্ষমতাসীন ছিল এইভাবে নানাভাবে হেনস্থ করা, নানা কাজে ব্যবহার করা হয়েছে। এটা যেমন আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, তিনি তাদের উপরে কি করা হয়েছে এই উদাহরণ দিলেন। আমাদের সিপিবির উপরেও বিভিন্ন সময় সে অতীতের আমল থেকে শুরু করে পার্টি অফিস বন্ধ থেকে শুরু করে নেতাদের গ্রেপ্তার, কোনো নর্মস না মানা, অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি কি বলে ওই হেফাজতের আগুন দেওয়াটা বাদ দিলাম, সেটা আরো ধরনের অন্য ধরনের ঘটনা, কিন্তু এগুলো ঘটেছে। কিন্তু এই জায়গায় আমার মনে হয় যে আমরা যেহেতু বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, নানা সংকটের মধ্যে আছি, সেই সংকট উত্তরণের জায়গায় আমরা যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করছি। এবং এটা মনে রাখতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না দেই, যদি এটা প্রতীয়মান হয় যে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে, সেইটা আরো খারাপ হবে। এখন এই ঘটনাকে কেউ বলতে পারেন যে তারা তো তাদের মতোই ব্যবহার হচ্ছে, এখানে তো আমি ব্যবহার করলাম না, কিন্তু ঘটনা কিন্তু এই জায়গায়, এই ঘটনায় সেই জায়গাটা নাই। কারণ দেখেন যেটা পরে পত্রিকা আসলো বা তারাও বললেন, উনি রিপোর্টের কথা বললেন, আমরা পত্রিকা পড়ে যেটা দেখলাম যে সেইটা তাদের এখানে হ্যাঁ ট্রাকও গিয়েছিল, ট্রাকে নাকি পত্রিকা ছিল, পত্রিকার বাইন্ডিং করা এই জায়গাগুলো ছিল। যদি এই তথ্য সত্যি হয়ে থাকে বা অন্য কিছুও থাকে কাগজপত্র, তার সেইটার জন্য তো এই তথ্য কেন থাকবে না? এটা তো খুবই সাধারণ তথ্যের ব্যাপার। সুতরাং তার জন্য তো যেভাবে মানে ঘটা করে এই জায়গাটা করা হলো, সেইটার তো আমি কোনো
প্রয়োজনীয়তা দেখি না, বরঞ্চ এইটা একটা যে অভিযোগ সরকারের উপরে আসছে, আমার মনে হয় সেটাও সরকারকে নজর দিতে হবে, কারণ যারাই রাষ্ট্র পরিচালনা করেন দায়িত্ব তাদের উপরে পড়ে। এই একটা আরেকটা জিনিস এইখানে দেখার ব্যাপার যে অনেকদিন ধরে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী, তারা, আমি শুধু এই সরকার না, তার আগেরগুলো দেখলে দেখবেন যে অনেক সময় তারা যেটা হয়ে যায়, তারা যেন হয়ে যায় কোনো রাষ্ট্রের বাহিনী না, কোনো সরকারের বাহিনী, সেই সরকারের বিশেষ উদ্দেশ্যের বাহিনী। সুতরাং এক এক সময় এই নামগুলো হয়, ওই বাহিনীর আগে দল, লীগ, এই শব্দগুলো ব্যবহার করা হয়, কিন্তু সেটা আমরা দেখতে চাই না। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করুক, সমস্ত দলের ঊর্ধ্বে থেকে আইন শৃঙ্খলা রক্ষা এবং তার যা নর্মস সে অনুযায়ী খালি মুখের কথা দিলে হবে না, বাস্তবে কাজে তার প্রতিফলন ঘটাতে হবে। কিন্তু এইবারের কাজটা ওই যে যেটা বললাম, মানে আপনি বললেন, আমিও তাই মনে করি যে এইটা কিন্তু মানে ভালো একটা সিগন্যাল দিল না। তো আমি আশা করি যে এইটা যে আমি ছোটখাটো ঘটনা হিসাবে যদি দেখি, আশা করি যে এইটা ভবিষ্যতে আরো সতর্কতা। অবশ্যই আমরা আফজাল ভাইয়ের কাছ থেকেও যেটা শুনছিলাম যে আগের চাইতে এখন অনেক ভালো হয়েছে, সেটা আরো ভালো হওয়ার দিকেই আমরা যেতে চাই এবং আমরা মনে করি যে এই প্রক্রিয়াগুলি আর একটু স্বচ্ছভাবে, কারণ এটা আমার বাড়িতে এলেও যেরকম আমি চাইবো যে পুলিশ আর একটু স্বচ্ছভাবেই আমার কাছে আসুক, জানতে চাক যে কি কারণে এসেছে, অন্য যে কোনো জায়গায় সে একইভাবেই হোক। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আফজাল ভাই আপনার কাছে জানতে চাইবো যে বেশ কিছু বিষয়ই এখন এসেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীও বলেছে যে তার দল আওয়ামী লীগে জামাত শিবির বা এরকম অনেকেই অনুপ্রবেশ করছে, সেইটার ব্যাপারে খুবই সতর্ক থাকার দরকার। এক্ষেত্রে আপনারা দলীয়ভাবে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেগুলি নিয়ে একটু জানতে চাই। আজকের বাংলাদেশে নিচ্ছে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আফজাল ভাই, আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে তৃণমূল পর্যায় থেকে অনেক কথাই বলা হয়েছে আপনাদের এই সম্মেলনে এবং সেখানে প্রধানমন্ত্রীও অনেকটা সতর্ক করে দিয়েই বলেছেন যে জামাত শিবির এমনকি সন্ত্রাসীদেরকেও অনেক ক্ষেত্রে দলে টানা হচ্ছে বলে তার কাছে অভিযোগ আছে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং পর্যবেক্ষণের জন্য কোনো ব্যবস্থা আওয়ামী লীগ থেকে নেওয়া হচ্ছে? না, আওয়ামী লীগ একটি ঐতিহ্যগতভাবেই অসাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং আমার দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে যে এই দলে কারা এই দলের প্রাথমিক সদস্য হবে, কোন কোন ক্যারেক্টারের ভিত্তিতে হবে, সেখানে স্পষ্ট মৌলবাদ, জঙ্গিবাদ অথবা একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে ধর্মের কোনো ব্যবহার না করা, সমস্ত বিষয় কিন্তু আমাদের পরিষ্কার এখানে উল্লেখ আছে এবং আওয়ামী লীগ সেই রাজনীতি করে। আর এখানে আমার দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা যশোরত্র শেখ হাসিনা তিনি যেটা বলেছেন যে আমার এখানে যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক অথবা তথ্য গবেষণা দপ্তর সম্পাদকদের নিয়ে সারা বাংলাদেশের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে যে গতকালকে বিশেষ বর্ধিত সভা হয়েছে, সেখানে আমরা দলের ভিতরের চুলসেরা বিশ্লেষণ করেছি এবং আমার দলের সভানেত্রী নীতি নির্ধারণী বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে ক্ষমতায় যখন দল থাকে তখন এটা বাস্তবিক স্বাভাবিক যে বিভিন্ন এলাকায় কিছু সুবিধাভোগী, কিছু এইরকম দুষ্কৃতিকারী অথবা কিছু সন্ত্রাসী যাদের ট্র্যাক রেকর্ড ভালো না, তারা এই সরকারি দল অথবা ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত হতে চায় এবং সেই ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে এই সদস্য সংগ্রহ যে উদ্বোধন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে যাতে এইরকম কেউ কোনো কারো মাধ্যমে আমার দলে অন্তর্ভুক্ত হতে না পারে এবং স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যদি এইরকম জামাত শিবির বলেন অথবা অন্যান্য যারা বলেন আমার দলের সদস্য হওয়ার নৈতিক অধিকার যাদের নেই, তাদেরকে যারা নিবে, যাদের মাধ্যমে দলের সাথে সংযুক্ত করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এ কথা স্পষ্ট বলেছেন। এখানে নেত্রী কিন্তু জামাত শিবিরের কথা উল্লেখ করেন, তিনি কিন্তু বলেছেন যে এই যে আগাছা পরগাছা এগুলো নিয়ে দলের জন্য বোঝা, এরা একসময় দলের ক্ষতিকারক হয়ে যায়। কিন্তু আমার দলের মধ্যে একটা কর্মী আর একটা কর্মীর মধ্যে মানে নেতৃত্বের একটা প্রতিযোগিতা থাকতে পারে, তাতে কিন্তু একজন আরেকজনকে চূড়ান্ত পর্যায়ে আঘাত করা অথবা তাকে এলিমিনেট করার জন্য চেষ্টা করে না, কিন্তু যে অন্য দল থেকে আসে সে কিন্তু এই সুযোগটা নিয়ে একটি অঘটন তৈরি করতে পারে। আমার দলে এরকম অনেক ঘটনা ঘটেছে, এই কারণে আমরা খুব কশাস। আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে, আমার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব অথবা আমাদের দলের নেত্রী তিনিও বলেছেন যাতে কোনোভাবে তাদেরকে দলের সাথে সম্পৃক্ত করা না হয়। যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে অথবা দলের সাথে সম্পৃক্ত হয়েছে তাদেরকে আমরা স্ট্রেট দল থেকে বের করে দেব, এর সাথে কোনো কম্প্রোমাইজ আমরা করব না। কিন্তু স্থানীয় পর্যায়ের যে নির্বাচন হলো সর্বশেষ, সেখানে কিন্তু অনেকগুলি যে
এমনকি হত্যার ঘটনাগুলি ঘটেছে, সেগুলিতেও দেখা গিয়েছে যে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেগুলি একটা লম্বা সময় পেরিয়ে গেছে। আপনারা এটার যথেষ্ট মাঠ পর্যায়ে কাজ হয়েছে কিনা, কারা সংশ্লিষ্ট ছিল, সেক্ষেত্রে আওয়ামী লীগের কারো সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে কিনা, এটা দল থেকে কোনো ধরনের, একটা তো পুলিশি তদন্ত হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু দল থেকে কোনো ধরনের আলাদা তদন্ত বা পর্যবেক্ষণ হচ্ছে কিনা? না, দল থেকে আপনি ঠিকই বলেছেন, দল থেকে আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলোকে খেয়াল রাখছি। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকার মাধ্যমে জেনে থাকতে পারেন হয়তো যে আমার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তিনি এই দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তিনি কিন্তু বিভিন্ন এলাকায় আমার দলের ভিতরে ইন্টারনাল যে কারোর সাথে কারো মতবিরোধ যদি থাকে সেই বিষয়গুলি যাতে বেশি রকম মাত্রায় কোনো রকম না যেতে পারে তার জন্য তাদেরকে কিন্তু আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে নির্দেশ দিয়েছেন এই বিষয়গুলো তাদের দেখাশোনা করার জন্য। তিনিও তাদেরকে ডেকে আমাদের পার্টি অফিসে কিন্তু কথা বলছেন। এই সকলের মাধ্যমে অনেক কিছু বিষয় কিন্তু প্রশমন হয়ে যাচ্ছে। আমরা আমার দলের যে মূল কমান্ড, আমার দলের যে নেত্রী, তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে দলকে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং আমরা সেই চেষ্টায় কিন্তু এগিয়ে যাচ্ছি। তারপরও এটা বিশাল রাজনৈতিক সংগঠন, তৃণমূলের কোন কর্মী, কোন প্রাথমিক পর্যায়ের কোন স্তরের কেউ হয়তো কোনো একটা অঘটন ঘটে, এইটা কিন্তু সকল রাজনৈতিক দলই কিন্তু এই বিষয়গুলি আছে। আর দেখেন না যে সেই জব্বারের বলি খেলা অথবা সেই লাঠি খেলার চিটাঙের মতো এই কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম কিভাবে মারামারি করে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের সামনে, দেখেছি তো আমরা। সুতরাং এগুলো কিন্তু সকল দলের মধ্যেই কিন্তু আছে। এখন আপনাদের এই যে মিডিয়া, এতগুলো পত্রিকা যেগুলো আমাদের কারণে হয়েছে, এতগুলো অনলাইন মিডিয়া এবং এই যে আমাদের হাতে একটা ক্যামেরা মানে স্মার্টফোন আছে, হ্যাঁ, এটা তো একটা ব্রডকাস্টিং সেন্টার, তাই না? এই সামগ্রিক কারণে সমস্ত কিছু কিন্তু মানে পাদপ্রদীপের আলোয় চলে আসে। সুতরাং আমরা কোনো কিছু কিন্তু এড়াতে পারি না, সব কিছু কিন্তু এখন ট্রান্সপারেন্ট। সুতরাং আমরা মনে করি যে এর মাধ্যমে যেগুলো ভুল ভ্রান্তি যেগুলো আছে, দলের ভিতরে যেগুলো বিষয় আছে, এগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি, আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করছি। মোশাররফ হোসেন, এই দলের ব্যাপারে সাংগঠনিক সফরে আমরা দেখেছি প্রায় 51টি টিম ঢাকার বাইরে বিভিন্ন জেলা পর্যায়ে গিয়েছে, সেখানে অনেকগুলি খুব সফলভাবে সম্পন্ন হয়েছে, কোনোটাতে কিছু বিশৃঙ্খলতার খবরও পাওয়া গেছে। বিএনপি নিশ্চয়ই আবার নতুন করে নিজেদেরকে সংগঠিত করার প্রয়োজন হচ্ছে, কারণ একটা লম্বা সময় ধরেই বলা যায় যে নিয়মতান্ত্রিক রাজনৈতিক চর্চা সেটি করতে পারছে না। ফলে এই ক্ষেত্রে এখন যেই সমস্যাগুলি হচ্ছে দলটাকে সংগঠিত করার জন্য, সেগুলি চ্যালেঞ্জগুলি আপনারা কিভাবে মোকাবেলা করছেন এবং যেই বিশৃঙ্খলাগুলি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলির ব্যাপারে দল কি অবস্থান নিচ্ছে? আসলে এটা বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল এবং আপনি জানেন যে বিএনপি এর আগে প্রায় তিনবার ক্ষমতায় ছিলেন এবং সারা বাংলাদেশে আমাদের অসংখ্য যোগ্য নেতৃত্ব রয়েছে। এই নেতৃত্বের মধ্যে একটি প্রতিযোগিতা থাকা এটাই স্বাভাবিক। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমাদের যে 51টি যেই কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে বিভিন্ন জেলা সফরের জন্য, সেখানে 3 কি 4টা জায়গায় কিন্তু আপনার মাত্র গন্ডগোল হয়েছে, এর বেশি কিন্তু হয়নি। বরং অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদের দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব যতটুকু না প্রকাশ পেয়েছে, তার চেয়ে অনেক জায়গায় আমাদের এই সভাগুলি কিন্তু প্রশাসন করতে দেননি। যেমন সাতক্ষীরে আমাদের মিটিং করতে দেয়নি, আপনার মাগুরাতে মাদারীপুরে আমাদের সভা করতে দেয়নি, পিরোজপুরে আমাদের সভা করতে দেয়নি, অনেক জায়গায় পুলিশ আমাদের সভাগুলি করতে দেয়নি। এবং এখনো কিন্তু আমাদের যেই সভাটি এই মাসের 7 তারিখ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এখনো কিন্তু সেই সভাগুলি চলমান রয়েছে, কারণ প্রশাসনের অসহযোগিতার জন্য আমরা করতে পারছি না। এবং 2-1টি জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এর মধ্যে আপনারা দেখেছেন যে অত্যন্ত কঠোরভাবে কেন্দ্র থেকে এটা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রামে 2 জন নেতাকে কিন্তু তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুতরাং এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের জন্য বিএনপি কিন্তু অত্যন্ত কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে এবং আমরা মনে করি ইনশাল্লাহ এই জিনিসটি খুব শীঘ্রই সমাধান আমাদের হয়ে যাবে। তো এখানে আমি একটু আমার বড় ভাই আফজাল ভাইয়ের কথা একটু বলি যে আজকে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন যে আমাদের বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ সবসময় দেওয়া হয় যে জামাত শিবিরের আমরা নাকি বিএনপি দোসর এবং এই জামাত শিবির বিএনপিকে কেন্দ্র করেই তারা বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে এবং যে কথাটি আপনিও বলেছেন যে আওয়ামী লীগের এখন একটি সভা চলছে, বিশেষ বর্ধিত সভা, সেই সভায় কিন্তু আজকে যতটুকু আমি পত্রিকায় দেখেছি যে সেখানে কিন্তু অধিকাংশ জেলার সভাপতি সাধারণ সম্পাদকরা বলেছে যে আওয়ামী লীগের মধ্যে জামাত ঢুকে গেছে, জামাত শিবিররা।
জামাত শিবিরা ঢুকে গেছে, আর আওয়ামী লীগ সেই তার আগের চরিত্র তো নেই। যেমন কুষ্টিয়াতে আপনি দেখবেন যেখানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতৃত্ব আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক, তার ওখানে জামাতের রোকন আওয়ামী লীগে যোগদান করেছে। আমার কাছে আরো ডকুমেন্ট আছে, আপনি যদি দেখেন যে মাগুরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কেয়ারটেকার সরকারের আন্দোলন শুরু করেছিলেন, সেই মাগুরা নির্বাচনের পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাগুরায় অ্যাডভোকেট আসাদুজ্জামানের বাড়ির সামনে একটি জনসভা করে 4 জন লোকের নাম উচ্চারণ করেছিলেন যে মাগুরায় এই সন্ত্রাসের সাথে জামাত শিবিরের 4 জন লোক জড়িত। এখন অত্যন্ত আশ্চর্যের বিষয়, এই 4 জন কিন্তু এখন নৌকায় তারা আছে। এবং এর মধ্যে একজন আমি বলি আবুল কালাম আজাদ পাখি, যিনি মাননীয় প্রধানমন্ত্রী নাম উচ্চারণ করেছেন, উনি লোহাগড়ার একটি ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আপনার আওয়ামী লীগ থেকে অভিযোগ করা হয় যে চাঁপাইনবাবগঞ্জে জামাত শিবিরের এই নেতারা আওয়ামী লীগের হত্যা করেছে, নির্যাতন করেছে। সেই মাওলানা সোরাব আলী, জুলমত আলী, আবুল খায়ের, মিজান রহমানের এখন আওয়ামী লীগ নৌকার কিন্তু মূল নেতৃত্ব। আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে, কিন্তু জামাত শিবির কিন্তু সারা বাংলাদেশে, কিছুদিন আগে আমরা ইত্তেফাকও একটি নিউজ দেখেছি যে সারা বাংলাদেশে প্রায় 5000-এর অধিক জামাত শিবিরের সক্রিয় নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। অবশ্যই এটা নিয়ে আপনারা কি ভাবছেন এবং আওয়ামী লীগ কি ভাবছে সেটাও আমরা একটু জানবো। একটা বিরতির পরে ফিরে আসবো প্রিন্স ভাই আপনার কাছে, যে এই সামগ্রিকভাবে যে রাজনৈতিক দলগুলির মধ্যে যে বিশৃঙ্খলা, অনেক সময় সেই সুযোগ কিন্তু যারা রাজনীতির মধ্যে নাই, রাজনীতির বাইরে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারাও এটার সুযোগ নিতে দেখি আমরা। সেইটার ক্ষেত্রে সত্যিকারের রাজনীতিবিদ, রাজনৈতিক দল, তাদের তো একটা প্রোটেকশন মেকানিজম থাকার দরকার, সেটা কতটুকু আছে এবং সেটা আসলে জরুরি কিনা আমরা বিরতির পর আপনার কাছে ফিরে আসি। আজকের বাংলাদেশ বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রিন্স ভাই আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে এটা অনেক সময়ই যারা সত্যিকার অর্থে সন্ত্রাসী তারাও এই সুযোগটা নেয়, সেই সুযোগটা যেন নিতে না পারে এই জন্য কোনো একটা প্রোটেকশন মেকানিজম থাকা উচিত কিনা, সেটা থাকছে কিনা। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে এইরকম ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই নেই। না, এটা যেহেতু এখানে আলোচনাটা হচ্ছে রাজনৈতিক দলকে ঘিরে, তো তার আশা এবং তার মেম্বার হওয়া, প্রোটেকশন আছে কোথায় আপনি হিসাব করে দেখুন। বাংলাদেশের রাজনৈতিক দল, হ্যাঁ, কাগজে কলমে অনেক হলেও ক্রিয়াশীল দল কম, কিন্তু কমের মধ্যেও আপনি দলগুলোকে যদি দেখেন, বিশেষ করে আমি বাম প্রগতিশীল দল বা এটা উদারমনা যেসব দলগুলো, সেই সব দলে আপনি দেখবেন যে মেম্বারশিপ এত সোজা না, বা যেভাবে যেটা আপনি বললেন এই সত্য, এই জায়গায় আসার সুযোগ পায় না। সুতরাং নাই তা না। এখন এটা ঘটে কেন? সহজেই খুব আমার মনে হয় এর জন্য কোনো বেলাতাত্ত্বিক বিশ্লেষণের দরকার নাই। আপনি যদি একটা রাজনৈতিক দল, সেটা তো আমরা বুঝি, সে যেই নীতিই করুক না কেন, সেই নীতির উপরের ভিত্তিতে যদি গড়ে ওঠে এবং তার লক্ষ্য যদি থাকে যে আমি এই আদর্শটা বা এই নীতি আমি বাস্তবায়ন করব, তাহলে তো তার জন্যই তো দলে কর্মী দরকার এবং সেই ধরনের কর্মী সে বাছাই করবে। কিন্তু যখন ওইটা প্রধান হয় না, প্রধান হয়ে যায় পাল্লা ভারী করা, প্রধান হয়ে যায় যে ইলেকশনে যেভাবে হোক আমি এই পাল্লা ভারী করলে জিততে পারবো, তখন হয়ে যায়। আমার কথা দরকার নেই। গতকালকে পত্রিকায় যতটুকু পড়লাম, দেখুন আওয়ামী লীগের নেতা নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক কথা বলেছেন। এমনকি তিনি বলছেন যে তার সার্চ করা জায়গায় নাকি যারা আগুন দিয়েছিল, ওই যে বিএনপি জামাতের তাদেরকে অনেকে দলে নেওয়া হয়েছে। পরিস্থিতিটা কি? এবং অনেকের কথাই শুনলাম তারা এটা বলছে যে বিভিন্ন জায়গায় নানা ধরনের বলয় গড়ে ওঠে মন্ত্রী এমপিদের ক্ষেত্রে, বা কেউ দলকে ভারী করার জন্য এইগুলো নেয়। তাহলে আপনি অভিযোগটা কোথায় চলে গেছে দেখেন, যে যদি আমি ধরে নিলাম তারাই যেহেতু বলছে, তাদের কথাই তো সত্য এবং এই অভিযোগগুলো। এবং এইখানে একজন তো বলছেন, আমি দেখলাম কে একজন বলছেন যে আওয়ামী লীগের রন্ধে রন্ধে খন্দকার মোস্তাক ঢুকে গেছে, পত্রিকার ভাষ্য আর কি। হয়তো আরো কথা বলছেন আফজাল, তিনি ছিলেন, উনি হয়তো বলতে পারবেন। কিন্তু আমি বলতে চাইছি যে এইটা হতে পারে কেন? হয় হচ্ছে একটা দলে, ঠিক একই অন্যান্য দল, মানে এই ধরনের দলগুলোতে হয় হচ্ছে যে দলটাই প্রথমে দলের উপরে নির্ভর করে তার ব্যবসা বাণিজ্য, ওইটা একটা প্রথমে থাকে, আর একটা থাকে হচ্ছে ভোটের জায়গা। এই দুইটা জায়গা থাকে বলে এইটা হয়। এবং এই ঘটনাগুলো এখন আরো বেশি সক্রিয় হচ্ছে। আমি দেখি আজকে পত্রিকায় দেখলাম আমাদের দেশের একজন সিনিয়র ইকোনমিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক MM আকাশ, তিনি একটা আর্টিকেলে বলছেন যে এই দলগুলো অনেক সময় কি মুক্তবাজারের নামে যে পুঁজিবাদটা কায়েম করার কথা থাকে, বা যে, কিন্তু এইখানকার ক্যাপিটালিজমের ধরনটা ডিফারেন্ট। উনি টার্মটা বলছে ক্রনিক ক্যাপিটালিস্ট তৈরি হয়, এবং এটার উনি একটা বাংলা করেছেন, খায় খাতের ভিত্তিতেই একটা পুঁজিবাদী
সমাজ বা পুঁজিবাদী গড়ে ওঠে, সেটা কি আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো ব্যাখ্যা প্রত্যেকে দিতে পারেন, একটু হিসাব দেন। তা বলে যে এটা অনেকদিন ধরে আমরা দেখছি চলটা হচ্ছে যে আগে ঠিক আছে একজন ক্যাপিটালিস্ট যে আয় বাণিজ্য করে উঠবে সে তার মতো থাকতো এবং রাষ্ট্র তাকে প্রোটেকশন দিতে হয়তো ওইটুকের, কিন্তু সে অন্যায় করলে ধরতো। আর রাষ্ট্র যদি কোনো মেলা অপরাধমূলক কারণ করতো তার একটা নৈতিক অবস্থান থেকে সে প্রতিবাদটা করতো। এখন দুইজনই জড়াজড়ি করে থাকে, এই ওটার স্বার্থ দেখে ওর স্বার্থ দেখে, এবং এইটা হয় হচ্ছে খায় খাতের কিভাবে গড়ে তোলে নানাভাবে লিঙ্ক আপের কারণে। তো এখন এই লিঙ্ক আপটার মধ্য দিয়েই যেহেতু আপনি ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারেন, আর লিঙ্ক আপটাও একটা এইসব রাজনৈতিক দল যাদের কাছে আদর্শটা প্রধান না, ওইগুলো প্রধান থাকে, তারা করে কি নিজের শক্তি আছে, আমি ওই অঞ্চলে ভোটে আমি জেতাই নিয়ে আসতে পারবো, একজন গেলে বেশি আমি কি বলে যে তরুণ তৈরি করতে পারবো, জনসভায় লোক বেশি দিতে পারবো, মানে এইগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। সুতরাং সংকটটা হচ্ছে প্রোটেকশন খুবই সহজ, যে রাজনৈতিক দল তারা যেটা ঘোষণা দেবেন ওই ঘোষণার ভিত্তিতেই যদি আমি আদর্শ যার যার, নিশ্চয়ই আওয়ামী লীগের আদর্শ সিপিবি গ্রহণ করবে না, সিপিবির আদর্শ গ্রহণ করবে না, বিএনপির আদর্শ আওয়ামী লীগ গ্রহণ আর করবে না, কিন্তু ওই জায়গাটাও যদি ঠিক মতো থাকে এবং সেইটা যদি জনগণের কাছে তারা যেটা কথা বলছে সেইটা থাকে, তাহলে বোধহয় এই সংকটটা দূর হবে। আমি একেবারে ছোট করে বলি, ধরেন এখানে আফজাল যেটা বললেন তাদের ঘোষণাপত্রে বলছেন যে এখনো পর্যন্ত আছে যে ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ এই জায়গাগুলো। আমি দেখলাম বিএনপি খালেদা জিয়া তার ভিশনে বলছেন যে তিনি আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করবেন, তারপরে স্লোগানের কথা বলছেন যে কি বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার। যদি এটা প্রকৃত পক্ষে তারা বিশ্বাস করেন এবং এই কাজটা করতে চান, তাহলে দলের মেম্বার তো ওই ধরনের লোককে নিতে হবে। তাহলে মেম্বারশিপের এই বাসাইটা ছাড়া কি করে হয় যে একজন আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের কথা বলে একটা ধর্ম নিরপেক্ষ চেতনা ছাড়া একটা লোক কি করে তার মেম্বার হয়, আর খালেদা জিয়া যদি ওই কথা বলতে চান ধর্ম, তাহলে ধর্মশ্রয় লোককে নিয়ে কিভাবে রাজনীতি করেন? তাহলে মেম্বারশিপের বাসায় হয়ে যায় যে বললাম যে খাই খাতের ভিত্তিতে এবং স্ক্রিনিং এর প্রয়োজন আছে অবশ্যই। ভেরি সিম্পল, আমি এই স্ক্রিনিং তো আপনি ধরেন সব দলের মতো হবে না, কিন্তু ওই দলের চিন্তা থেকেই যদি যায় তাহলে হবে। কিন্তু যেটা আপনি বলছেন আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ, জনগণ অন্তত পক্ষে যারা ওই দলকেই ভোট দেয় তারা ওই দলের নীতি আদর্শ বা ওইটুকু সে চলছে কিনা সেইটা যদি কিছুটা পাহারাদারের ভূমিকা পালন করতে পারে তাহলে হয়তো বা হতে পারে। আরেকটা হওয়া দরকার, সেটা এক কথাই শেষ করি, এইদের বাইরে একটা বিকল্প আদর্শ ভিত্তিক শক্তি দৃশ্যমান না হওয়াতে সুযোগগুলো পেয়ে যাচ্ছে, ওইটার দৃশ্যমান হলে ওইখানে কিছু প্রোটেকশন থাকবে। হ্যাঁ, এটাই আফজাল ভাই, এই ক্ষেত্রে এই যে স্ক্রিনিং এর যে কথাটা আমরা বলছি সেটি আপনাদেরও এখন সদস্য সংগ্রহ চলছে, নবায়ন করা হচ্ছে, ফলে আমার মনে হয় এক্ষেত্রে মোশাররফ ভাইও যে অভিযোগ করলেন যে বিভিন্ন সময়ে এমন মানুষ আওয়ামী লীগে আসছেন যারা জামাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, কারণ আওয়ামী লীগের প্রধান দাবি বিএনপির প্রতি যে যেহেতু জামাতের সঙ্গ তারা ছাড়ছে না, সেই জন্য আসলে এমনকি তাদের সঙ্গে বসতেই পারছে না আওয়ামী লীগ। এই বিষয়গুলি কিভাবে দেখছেন আফজাল ভাই? একটা বিরতির পর আপনার কাছে আসছে আজকের বাংলাদেশে, বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আফজাল ভাই, জামাত শিবির এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা আপনাদের এখানে আশ্রয় নেওয়ার যে অভিযোগ উঠছে সেটি আসলে কতটুকু সত্য এবং সেটি নিজেদের মধ্যেও আলোচনা হচ্ছে কিনা? আমি এই প্রসঙ্গটি যাওয়ার আগে আরেকটি ব্যাপারে আমি আপনাকে একটু প্রশ্নটা অবতারণাই করতে চাই। সেটা হলো যে এই বিষয়গুলি যখন আলোচনা হয় তখন কিন্তু আমার বিএনপির বন্ধুরা খুব চড়া গলায় এই বিষয়টিকে জামাত শিবিরের লোকরা সব ঢুকে যাচ্ছে আওয়ামী লীগের মধ্যে, মানে এক ধরনের কষ্ট যে বোধহয় তাদের কাছ থেকে ছুটে যাচ্ছে। আমি আপনাকে আশ্বস্ত করি এবং আপনার মাধ্যমে আমি সমস্ত দর্শক যারা তাদেরকে আশ্বস্ত করতে চাই, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, জামাত না। আওয়ামী লীগের দলটি করতে হলে তাকে আওয়ামী লীগের হতে হয়, এবং এই দল তো এমনি এমনি তৈরি হয় নাই। দীর্ঘদিনের রাজনৈতিক কালচারে এই দল এমনভাবে তৈরি হয়েছে, অযুত মানুষের জীবনদান, রক্তদান, সমস্ত কিছুর মাধ্যমে, রাজপথের আন্দোলন সংগ্রাম, সমস্ত কিছুর মাধ্যমে এই দলের নেতা কর্মীদের মধ্যে একটা মাইন্ড সেট আপ তৈরি আছে। সেটা ইচ্ছে করলেই কেউ হয়তো তৃণমূলের কেউ হয়তো দলের মধ্যে কাউকে নিয়ে আসলো, সে কিন্তু এই দলে টিকতে পারবে না। আমরা বহুত ভুরি ভুরি উদাহরণ জানি যে এই দল করতে অনেকে এসেছিল কিন্তু এই দল কেউ করতে পারে নাই। ইচ্ছা করলেই কিন্তু মোশাররফ আওয়ামী লীগ করতে পারবে না, কারণ মোশাররফের মাইন্ড সেট আপটা এমনভাবে তৈরি হয়েছে সে কিন্তু আওয়ামী লীগ যদি কোনোদিন করতে আসে সে কিন্তু পারবে না। হ্যাঁ, আমি বলছি না, একটা উদাহরণ দিলাম, এটা কোনোদিন সম্ভব না। হ্যাঁ, এটা হলো আওয়ামী লীগের
এটা আওয়ামী লীগের হতে হয়। হ্যাঁ, এটা বঙ্গবন্ধুর সংগঠন, সেই বঙ্গবন্ধুর সংগঠন আদর্শ আলাদা একটি, এর একটি রিদম আছে, আলাদা রিদম আছে। এখানে আমি একটু শেষ করি, আশ্রয় গ্রহণের চেষ্টা করে তাকে আপনারা কি না, আশ্রয় এখানে কেউ গ্রহণ করতে পারবে না। আপনি যেটা বলেছেন যে এখানে মোশাররফ সাহেব বলেছেন যে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তিনি এই বিষয় নিয়ে সেভারাল টাইমস গতকালকে টক শোতে তিনি কথা বলেছেন। তৃণমূলের পর্যায়ে কেউ হয়তো কোনো কাউকে তার সামনে শেষ করতে দেন, তৃণমূলের পর্যায়ে তাকে কেন্দ্রীয় নেতা, আমি একটা প্রোগ্রামে যাই, হাজার হাজার মানুষ থাকে সেখানে, এখানে যোগদান করবে, সেই যোগদানের মধ্যে কাউকে হয়তো নিয়ে আসলো, কিন্তু পরবর্তীতে সে কিন্তু দলের সাথে নাই। হ্যাঁ, এটা কিন্তু উনি বলেছেন এবং এটা ইয়েও করেছেন। কিন্তু আমি কিন্তু অন্য জায়গাটায় বলি যে আপনাদের এত এটা নিয়ে কেন, আপনাদের আশ্বস্ত করছি, আপনারা সকল যারা এই ধরনের লোক আছে তাদেরকে নিয়ে যান, আমাদের কোনো মনোকষ্ট হবে না, কোনো মনোকষ্ট হবে না। আর যেটা হলো যে খায় খাতিরে, এটা আমাদের প্রিন্স ভাই বলেছেন, থিওরিটিক্যালি সে ভালো কথা যেটা বলেছেন, এবং আমাদের অর্থনীতিবিদ আকাশ ভাই সে তো নিশ্চয়ই থিওরিটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর চেষ্টা করেছেন। আমি সেই ক্ষেত্রে তার কোনো বৈপরীত্য নাই। কিন্তু আমি প্রিন্স ভাইকে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা এই খায় খাতিরের রাজনীতির বড় ভিকটিম কিন্তু আমরা। কারণ আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর ক্ষমতায় ছিল অন্যদের খায় খাতিরের কারণেই। কারণ তারা কিন্তু আমরা একসময় বলতাম যে আওয়ামী লীগ সকল সবাই মিলে কোনো একটা সুতার টানে এক জায়গায় গিয়ে এক হয়ে যায়। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই, প্লিজ ভাই কিছু মনে করেন না, যে বিএনপি শাসন আমলে এই যে আপনাদের বিনায়ক সেনের যে তার যে একটা এনজিও ছিল, সেই এনজিওর ফান্ড আমি আপনি যদি বলেন পরবর্তী এক সময় আমি পত্রিকার কাটিং দেখাতে পারবো, সেই সময় যে আমি ডেইলি স্টারে আমি নিজে পড়েছি যে পত্রিকার সেই এনজিওর ফান্ড সেইটা ছাড় করানোর ইস্যু নিয়ে বিএনপির সাথে এক ধরনের আপনাদের একটা এলি ছিল। আমি আমার কথা বলবো না, বিনায়ক সেনের কোনো এনজিও নাই। হ্যাঁ, বলে লাভ নেই। দিবালোকসান না, সেটা ওই যে তথ্য বুঝছি ওটা একেবারে মিথ্যা তথ্য ছিল, ওটা পরে প্রমাণিত, ওটা কোনো ছিল না, ওটা হচ্ছে মিথ্যা তথ্য ছিল। আমি বলি না, এই ধরনের খায় খাতিরের রাজনীতি কিন্তু বাংলাদেশে আছে, এটা আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সবকিছু আমাদেরকে একদম সরাই দেওয়া সমস্ত আমরাই সবকিছু না, আপনাদের না, আমি এটা বলছি, আমি ক্যাপিটালিজমটা ডিফারেন্ট ক্যাপিটালিজম বাংলাদেশে গ্রো করতেছে, এটাই বলা হয়েছে, আর কিছু না। ঠিক আছে, সেটা হলো যে ঠিক আছে, আমি তো অস্বীকার করছি না। আর যেটা হলো যে প্রতিহিংসা রাজনীতি অথবা রাজনৈতিক সহনশীলতার কথা মোশাররফ সাহেব বলেছেন, প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ করে না। তাহলে 2001 সালে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আমরা যত কিছু পে করেছি, আমাদের এত বড় বড় নেতারা মৃত্যুবরণ করেছে, 26,000 নেতাকর্মী হত্যা হয়েছে, এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কী ধরনের নির্যাতন করা হয়েছে, সম্পদহানি হয়েছে। তারপরে যখন 2008 সালে এদেশের সকল মানুষের ভোটের মাধ্যমে যে আমরা ক্ষমতায় আসলাম, তারপরে আমরা কিন্তু কোনো প্রতিহিংসার আশ্রয় নেই, তাই না? আমরা কিন্তু নেই। এবং এই যে এই প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ কখনোই করে না, ভবিষ্যতেও করবে না। কিন্তু আমরাই কিন্তু প্রতিহিংসা রাজনীতির বড় ভিকটিম হয়েছি। কারণ আমাদের মাঝখান থেকে হাসনুল্লাহ মাস্টারের মতো শ্রমিকটা হারিয়ে গেছে, আমাদের মঞ্জুরুল ইমাম ভাই হারিয়ে গেছে, এবং আন্তর্জাতিক সেই অর্থনীতিবিদ খ্যাত তিনি SM কিবরিয়া সাহেবকে আমরা হারিয়েছি, এবং কত মানুষকে আমরা হারিয়েছি। সুতরাং এই যে অবস্থা, এটা কিন্তু প্রতিহিংসা রাজনীতি। সুতরাং এখন নতুন করে প্রতিহিংসা রাজনীতি যদি কেউ করতে চায়, এখন এই পরিসরে হয়তো আমি কথা বলতে পারবো না। আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতি আমরা করি, আমরা অবশ্যই প্রত্যেকের আমরা আমাদের রাজনীতি করি। হ্যাঁ, আমরা কখনোই প্রতিহিংসা রাজনীতি করি না। এবং প্রতিহিংসা রাজনীতি কারা করেছে? সামান্য নির্বাচন ঠেকানোর নামে এই কয়েকদিন আগে, নিকট অতীতে, বেশি দিন না, আমরা কি ভুলে গেছি দগদগে সেই ঘায়ের কথা? এখনো সমাজ ধেয়ে আছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই মানুষগুলো এখনো যখন সাহায্যের আবেদন নিয়ে আসে, যে মানুষগুলো মুখমণ্ডল পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছে, কেউ তো খবর রাখে না। একটা পেট্রোল নির্দেশ দিয়ে, একটা বাসে আগুন দিয়ে তাদের কাজ সাবার করে দিয়েছে। কিন্তু এর যে সমাজের মধ্যে যে কনসিকুয়েন্সেস, এর কারণে যে সমাজ দেহে রাজনীতি সমস্ত কিছুর মধ্যে ওলটপালট হয়ে গেল, আমাদের সমাজটা যে ভেঙে চুরে চুরমার হয়ে গেল, এই জিনিস কিন্তু হয়তো আমরা টক শোতে বসে এক জায়গায় বসে আলোচনা করতেছি। আমরা কিন্তু সেই রাজনীতি বাংলাদেশে আমার মনে হয় যে আর হোক, এটা দেশবাসী চায় না। সুতরাং আমরা মনে করি যে রাজনীতি একটা ভালো দিকে যাবে। বিএনপি নেত্রী যে কথা বলেছে, রাজনীতির সংস্কৃতির পরিবর্তন দরকার, এবং সেটি সবার জন্য, শুধুমাত্র বিএনপি আওয়ামী লীগ না, সবার জন্যই এই সংস্কৃতির প্রয়োজন, পরিবর্তনের প্রয়োজন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।